না, একে এই অবৈধ সরকারকে সরাতে হবে। বৈধ সরকার ফিরবে এবং নিরপেক্ষ নির্বাচন। বাংলাদেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনা দরকার। এবং সম্প্রতি খবর আপনারা রাখেন না, সিলেট, চট্টগ্রাম সহ খুলনা সহ যতগুলো বারে নির্বাচন হয়েছে সেখানে আওয়ামী লীগ পন্থীরা জয়যুক্ত হয়েছে। বাংলাদেশে 20% লোক তারা জঙ্গিবাদ, মৌলবাদ, পাকিস্তানিদের পক্ষে, যারা 71-এ হেরেছিল, রাজাকাররা বা তার নাতিপুতিরা। কিন্তু বাংলাদেশের 80% লোক কেবলমাত্র সনাতনীরা নয়, ওখানে অনেক প্রোগ্রেসিভ মুসলিমরাও আছে। তারা বাংলাদেশের উন্নয়ন চায়, যে উন্নয়ন ভারতবর্ষের প্রত্যক্ষ সহযোগিতায় শেখ হাসিনা ওয়াজেদ করেছেন। এবং বাংলাদেশে বর্তমান যে অবস্থা, বাংলাদেশ ভৌগোলিকভাবে খুব গুরুত্বপূর্ণ একটি অবস্থানে রয়েছে, কিন্তু সেটা কতটা গুরুত্বপূর্ণ তা হয়তো আপনি কখনো চিন্তাও করেননি। ইন্ডিয়ার একজন জেনারেল ডি.কে. পালিত বাংলাদেশকে নিয়ে অ্যানালাইসিস করতে গিয়ে তার এক বইতে লিখেন, বাংলাদেশ ইজ দ্য ডিফেন্ডার্স প্যারাডাইস। তার মানে বাংলাদেশ হচ্ছে আত্মরক্ষাকারীর স্বর্গ। সৃষ্টিকর্তার পক্ষ থেকে এমন কিছু ভূখণ্ড মুসলমানদের জন্য দেয়া হয়েছে যেগুলো কখনোই দখল করা সম্ভব নয়, যেমন আফগানিস্তান। সুপার পাওয়ার দেশগুলো অনেক চেষ্টা করেও আফগানিস্তানকে কখনো দখল করতে পারেনি। ঠিক তেমনি আমাদের বাংলাদেশ এমন একটি জায়গায় রয়েছে যা কখনোই দখল করা সম্ভব নয়। বাংলাদেশ আর পিছিয়ে ভারত। আনপ্রেডিক্টেবল ট্রাম্প যেন বিশ্ব রাজনীতির এক নিত্য নতুন চমক। সবার অনুমান ভুল প্রমাণ করে তিনি বিশ্বস্ত বন্ধু মোদীকে শপথের দাওয়াত তো দেননি, বরং ভারতীয়দের বিরুদ্ধে দাগাচ্ছেন একের পর এক তোপ। আবার অন্যদিকে ভারতের মোদীকে দূরে ঠেলে দিয়ে কাছে টেনে নিচ্ছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে। এটা কি শুধুই ট্রাম্পের খামখেয়ালিপনা, নাকি রয়েছে এই অঞ্চলকে কেন্দ্র করে নতুন কোনো ভূ রাজনৈতিক সমীকরণ, যে সমীকরণে মার্কিন যুক্তরাষ্ট্র এখন বাংলাদেশকে কাছে টেনে নিয়ে ভারতকে দূরে ঠেলে দিতে চায়? নাকি ব্যবসায়ী ট্রাম্পের ব্যবসার প্রয়োজনে দরকার বাংলাদেশকে? আমার আর একটুকু ভালো লাগে না এই সে কুলাঙ্গার শুভিন্দকে নিয়ে ভিডিও বানাতে, যখন এই সে কুলাঙ্গারটি বলে যে শেখ হাসিনা এখনো বৈধ প্রধানমন্ত্রী। শেখ হাসিনা এখনো বৈধ প্রধানমন্ত্রী, তোর মা এখন বৈধ প্রধানমন্ত্রী। এটা হচ্ছে শেখ হাসিনার একজন জারদ সন্তান। সেই শুভিন্দ হচ্ছে শেখ হাসিনার জারদ সন্তান। সেই সন্তান এখনো বলে শেখ হাসিনা হচ্ছে বৈধ মন্ত্রী, আর তাকে ভারত থেকে বাংলাদেশে ফুলের মালা দিয়ে সাজিয়ে পাঠাবে। আরে কুলাঙ্গারের বাচ্চা, আমরাও চাই তুই তোর মাকে বাংলাদেশে পাঠা। বাংলাদেশের 18 কোটি জনগণ চায় শেখ হাসিনা বাংলাদেশে আসুক। কেননা এই যে গুমগুলা করেছে, এই যে হত্যাগুলা করেছে, এগুলার বিচার তো করতে হবে। আমরা চাই যে কোনো মূল্যে, যে কোনো ভাবে তোদের মাকে একটু দয়া করে ভারত থেকে বাংলাদেশে পাঠিয়ে দে। তো দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওতে খুবই চাঞ্চল্যকর তথ্য রয়েছে, আর সেই সাথে সেই শুভিন্দ কুলাঙ্গার আমাদের বাংলাদেশকে নিয়ে কি বলেছে, সেই কথাটি শুনলে আপনারও মন চাইবে তাকে আপনার পায়ের জুতা খুলে 2 গালে 2টি বাড়ি দেওয়ার জন্য। তো দর্শক, সেই সাথে সাথে আজকে আরো কিছু চাঞ্চল্যকর তথ্য রয়েছে। এখন কেন বাংলাদেশকে ভয় পাচ্ছে ভারত? বাংলাদেশের কাছে কিসের শক্তি রয়েছে, আর কোন শক্তির জন্য ভারত এখন ভয় পাচ্ছে? কেন ডক্টর ইউনূসকে নরেন্দ্র মোদী চিঠি দিচ্ছে এবং সে বন্ধুত্ব হাত বাড়াতে চাচ্ছে? ভারত আমাদের কখনো বন্ধু ছিল না। ভারত আমাদের কখনো বন্ধু ছিল না। একটাবার চিন্তা করবেন, বাংলাদেশের যারা জনগণ আজকের এই ভিডিওটি দেখছেন, বাংলাদেশে কখনো এত বড় বন্যা হয়েছিল? শেখ হাসিনা, সেই মাফিয়া সরকার, শেখ হাসিনা বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে যাওয়ার সময়ে সেই বানটি ছেড়ে দিয়ে বাংলাদেশের অর্ধেকটি জায়গা ডুবিয়ে দিয়েছিল সেই ভারতের কুলাঙ্গারগুলা। একের পর এক সমস্ত বান ছেড়ে দিয়েছিল, বন্যায় ভেসে গিয়েছিল বাংলাদেশ। একটাবার চিন্তা করেন, বাংলাদেশের সাধারণ জনগণ যারা আছেন আজকের এই ভিডিও দেখছেন, শেখ হাসিনা যখন বাংলাদেশে ছিল তখন বান কখনো ছাড়েনি এভাবে, কিন্তু শেখ হাসিনা পদত্যাগ করার পরে
বাংলাদেশের উপর ঝাঁপিয়ে পড়েছে এই সেই কুলাঙ্গার ভারতীয়রা। এখনকার সময়ে এখন কেন ভারত বাংলাদেশকে ভয় পাচ্ছে সেই নিয়ে খুবই চাঞ্চল্যকর তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে। দর্শক শ্রোতা, যদিও আজকের ভিডিওটি একটু লম্বা হয়ে যাবে, বড় হয়ে যাবে, সবার কাছে অনুরোধ থাকবে আজকের ভিডিওটি দেখলে, আজকের এই কথাগুলো শুনলে আপনাদের চোখ পরিষ্কার হয়ে যাবে ভারত কেন বাংলাদেশকে ভয় পাচ্ছে। এদিকে নরেন্দ্র মোদী কিন্তু খুব ক্ষমতায় ছিল, খুব পাওয়ারে ছিল, খুব হাসি খুশি ছিল যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় গেছে, আমাকে আর কেউ কিছু করতে পারবে না। এরা এত বড় নির্লজ্জা, এত বড় বেহায়া, ডোনাল্ড ট্রাম্প শপথের সময় নরেন্দ্র মোদীকে দাওয়াত পর্যন্ত দেয় নাই। এদের তো আত্মহত্যা করা উচিত। ভারতের নরেন্দ্র মোদী এবং যে শুভিন্দু কুলাঙ্গারগুলো লাফালাফি করতি, তোদের আত্মহত্যা করা উচিত ছিল যে ট্রাম্প শপথের সময় তোদেরকে দাওয়াতটা পর্যন্ত দেয় নাই। এই ভারতকে এখন কেউ গণায় ধরে না। তো দর্শক, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কেউ স্কিপ করে যাবেন না। কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন। দয়া করে আজকের এই ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, প্রতিনিয়ত সবার আগে আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। আমরা প্রথমে সেই কুলাঙ্গার জাউরা সন্তানের মুখের কথাগুলো শুনে আসি, বাংলাদেশ নিয়ে যে মন্তব্যগুলো করেছে, তারপর আমরা সেই ভিডিওটি দেখব। অবশ্যই আজকের এই ভিডিওটি সাথেই থাকুন। ভারতবর্ষের প্রত্যক্ষ সহযোগিতায় শেখ হাসিনা ওয়াজেদ করেছেন এবং বাংলাদেশে বর্তমান যে অবস্থা, সেখানে খালেদা জিয়ার সময়, হোসেন মোহাম্মদ এরশাদের সময়ও যে অবস্থা ছিল তার থেকেও খারাপ অবস্থা হয়েছে। এই সুদখোর ইউনুস তার যে গ্রামীণ ব্যাংক চিটফান্ড, তার আগামী 29 সাল পর্যন্ত ভ্যাট মুকুব করেছেন, জনগণের উপর 12% ভ্যাট চাপিয়ে দিয়েছেন। টাইম ডেজ আর নাম্বার। আমার বিশ্বাস শক্তিশালী দুই রাষ্ট্রপ্রধান আমেরিকা এবং ভারতবর্ষ, তারা বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করে মৌলবাদ, জঙ্গিবাদ, মৌলবাদ শুধুমাত্র ভারত নয়, বিশ্বের সমস্ত কমিউনিটির কাছে থ্রেট। ওসামা বিন লাদেন বলুন বা এই শক্তি বলুন। তাই ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার আগেই হামাস যেভাবে আত্মসমর্পণ করেছে, ইসরায়েলি পণবন্দীদের ছেড়ে দিতে বাধ্য হয়েছে ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার আগেই, তাতে আমার বিশ্বাস যে বাংলাদেশে গণতন্ত্র এবং সকলের ধর্মাচরণের যে অধিকার, এই অধিকার প্রতিষ্ঠিত হবে। আমাদের হিন্দু ভাই বোন, আত্মীয় স্বজন, তাদের চোখের জল আমাদের দেখতে হবে না। এবং আমরা যে সমস্ত আস্থার জায়গা, মন্দির যেভাবে ভাঙছে, সেগুলো বন্ধ হবে। জসিমউদ্দিন বাংলাদেশের জঙ্গি, ফেন্সিং তো হবেই। মুখ্যমন্ত্রীকে বলেছে বাংলা থেকে আলাদা হতে। জসিমউদ্দিন বাংলাদেশের জঙ্গি বলেছে পশ্চিমবঙ্গকে ভারত থেকে আলাদা করার ডাক দিতে বলেছে মুখ্যমন্ত্রীকে। ডাক দিক না, আজকে কর্তব্য পথে করে দেখছিলেন না, ভারতবর্ষের কাছে যে মডার্ন ড্রোন আছে না, কোনো ম্যান পাওয়ার লাগবে না। আমরা পাকিস্তান পরমাণু বোম আছে, ভিতরে ঢুকে মেরে এসেছি। পুলওয়ামার ঘটনার পরে, অবন্তিপুরার ঘটনার পরে অন্তর ঘুষকে মারা, আর আমাদের একজন এয়ারফোর্সের পাইলটকে ওরা ধরে ফেলেছিল। এক রাত্রের মধ্যে বীরের পোশাকে তাকে ফেরত দিতে হয়েছে। দিস ইজ ভারতবর্ষ, দিস ইজ নরেন্দ্র মোদী। শক্তিশালী দেশ, শক্তিশালী রাষ্ট্রপ্রধান, এরা এখানে আমাদেরকে চুলকাতে আসছে। চুলকাতে আসবেন না, চুলকাতে আসবেন না। হাতি চলে বাজার, কুত্তা ভোঁকে হাজার। তারপর সামনে শুধু আরেকটি রাজ্য, নাম ছিল গঙ্গাহৃদয়। আলেকজান্ডার তার সৈন্যদের পাঠায় ওই রাজ্যের খোঁজ খবর নেওয়ার জন্য। তার সৈন্যরা খোঁজ খবর নিয়ে তাকে রিপোর্ট করে এই রাজ্য কখনোই দখল করা সম্ভব নয়, কারণ এই রাজ্যের মূল কেন্দ্র হলো ওয়েস্ট বেঙ্গল ও বাংলাদেশ, যা অসংখ্য নদী দ্বারা বেষ্টিত। এই রাজ্যের প্রতিটি এলাকায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য নদী নালা, ফলে স্থলপথে আক্রমণ করে মোটেও সুবিধা করা সম্ভব নয়।
সৈন্যবাহিনী নিয়ে যদি একবার কেউ ঢুকেও পড়ে তারা আর বের হতে পারবে না, কারণ এই অঞ্চলের নদীগুলোকে কেন্দ্র করেই এখানকার সৈন্যরা যুদ্ধের পরিকল্পনা সাজাবে। ঠিক যেই কারণে বিপদে পড়েছিল পাকিস্তানি সেনারা। যে কোনো এলাকা দখল করতে গেলে তাদের সামনে বাধা হয়ে দাঁড়িয়েছিল এক বা একাধিক নদী, এমনকি তাদের খাদ্য ও প্রয়োজনীয় রসদ সরবরাহ করতে ব্যাহত হতো এই নদীগুলোর কারণে। এজন্যই শেখ মুজিবুর রহমান একটি কথা বলেছিলেন, আমরা ভাতে মারবো, আমরা পানিতে মারবো। সো আপনি হয়তো এই দেশে ঢুকতে পারবেন, কিন্তু কখনো বের হতে পারবেন না। ইউ ক্যান অলওয়েজ চেক ইন বাট নেভার চেক আউট। আপনি হয়তো বড় বড় ট্যাঙ্ক নিয়ে সেখানে ঢুকতে পারবেন, কিন্তু সেগুলো চালাতে পারবেন না। উত্তরবঙ্গের কিছু জায়গা অপেক্ষাকৃত ফ্ল্যাট হওয়ায় সেখানে হয়তো কিছুটা সুবিধা করা যেতে পারে, কিন্তু যতই দক্ষিণে যাবেন ততই বিপদ। আর একবার বর্ষাকাল চলে আসলে শত্রুদের জন্য পুরো বাংলাদেশ হয়ে যাবে ডেথ জোন। মনে রাখবেন, আমরা স্থানীয়রা বন্যায় অভ্যস্ত, আমরা পানিতে অভ্যস্ত, কিন্তু শত্রুদের কি হবে? তাছাড়া আপনি হয়তো জানেন না, বাংলাদেশের কাছে রয়েছে পৃথিবীর সবচেয়ে বড় প্যারামিলিটারি ফোর্স, যার সংখ্যা 68 লক্ষেরও বেশি। কোন শত্রু দখল করতে আসলে এরা প্রত্যেকে যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে। তাছাড়া গেরিলা বাহিনী হিসেবে যুদ্ধে নামবে বাংলাদেশের সাধারণ মানুষ, ঠিক 1971 সালের মতো। আর বাংলাদেশের মানুষ মাঠে নামলে কি হয় তার নতুন করে প্রমাণ করার প্রয়োজন নেই। আরেকটা বিষয় হচ্ছে, একটি দেশ দখল করতে চাইলে আপনাকে অবশ্যই স্থলপথে অভিযান চালাতে হবে। ফাইটার প্লেন দিয়ে আপনি হয়তো ধ্বংসযজ্ঞ চালাতে পারবেন, কিন্তু দখল করতে না পারলে সেটা পুরোপুরি লস। সোশ্যাল মিডিয়া এবং গণমাধ্যমে আজকাল মাঝে মাঝেই শোনা যায় বাংলাদেশের অমুক এলাকা দখল হয়ে যাবে, তমুক এলাকা দখল হয়ে যাবে, কিন্তু বাস্তবে যা কখনোই সম্ভব নয়। এম শহীদুজ্জামান বলেন, আমেরিকানদের স্বার্থ হচ্ছে পুঁজিবাদকে শক্তিশালী করা, কমিউনিস্ট বা সোশ্যালিজমকে প্রত্যাখ্যান করা। ট্রাম্প একজন কট্টর পুঁজিবাদী। ট্রাম্প নিজেকে ওয়েলফেয়ার স্টেটের ধারণায় প্রজেক্ট করতে চায়। আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের আরেক শিক্ষক অধ্যাপক ডক্টর এম সাইদুজ্জামানের পূর্ব অনুমান যেন প্রতিফলিত হচ্ছে বাংলাদেশ যুক্তরাষ্ট্র ব্যবসায়িক চুক্তিতে। ট্রাম্প ক্ষমতায় বসতে না বসতেই বাংলাদেশ হচ্ছে প্রথম দেশ যে ব্যবসায়িক চুক্তি স্বাক্ষর করে। বছরে 50 লাখ টন এলএনজি কিনতে মার্কিন কোম্পানির সঙ্গে চুক্তি হয়েছে বাংলাদেশ সরকারের। এর ফলে বাংলাদেশের গ্যাস সংকট দূর হবে আর জ্বালানি নিয়ে মধ্যপ্রাচ্যে ভারত সহ অন্যদের ওপর নির্ভরশীলতা কমবে। এ যেন ট্রাম্পের পপুলার ইলেকশন প্রমিস। ট্রাম্পের এই মেয়াদে মোদীকে পেছনে ফেলে এগিয়ে গেলেন ডক্টর ইউনূস। ট্রাম্পের স্লোগান যেমন আমেরিকা ফার্স্ট, তেমন অংশীদারিতে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ এখন ফার্স্ট। আর অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হবার পর ঘোষণা দিয়েছেন, ভারত যদি মার্কিন পণ্যের উপর 100% শুল্ক চাপায় তাহলে যুক্তরাষ্ট্র সেই পরিমাণ শুল্ক চাপাবে। এটি যদি হয় তাহলে ভারতের অর্থনীতি চাপে পড়বে। এমনিতেই বাংলাদেশের সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ায় ভারতের রিজার্ভ চাপে পড়েছে, রুপির দরপতন সর্বোচ্চ। এখন যদি বাড়তি করের বোঝা ভারতকে নিতে হয় তাহলে রপ্তানি আশঙ্কাজনকভাবে কমে যাবে। শুধু এটাই নয়, ট্রাম্পের করা অভিবাসন নীতির কোপ পড়বে ভারতীয়দের ঘাড়ে। 2024 সালের পিও রিসার্চের একটি প্রতিবেদনে বলা হয়েছিল, আমেরিকায় আনডকুমেন্টেড ইমিগ্রান্ট বা কাগজপত্রহীন বিদেশি অভিবাসীদের মধ্যে ভারতীয়দের সংখ্যা 7,25,000। ভারতীয় জনগোষ্ঠী হলো এখানে তৃতীয় বৃহত্তম। মেক্সিকো আর এল সালভাদরের পর ট্রাম্পের আমলে এদেরকে ভারতে পাঠিয়ে দিলে চাপে পড়তে হবে ভারতকে। তাই এখনো পর্যন্ত এটা বলা যায়, ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে এখন পর্যন্ত এগিয়ে রয়েছে বাংলাদেশ ও নোবেল জয়ী ডক্টর ইউনূস। আর যেখানে বাংলাদেশ এগিয়ে গেছে সেখানে নির্দ্বিধায় পিছিয়ে গেছে ভারত। বাংলাদেশের যে ফ্যাসিস্ট শেখ হাসিনার যে সহদরেরা, ক্যাবিনেট মন্ত্রীরা, তার আওয়ামী লীগের যত সভাপতি, সেক্রেটারি, তারা আজকে ভারত দিয়ে পালিয়েছে। যেখানে সাধারণ মানুষকে হত্যা করা হয়, সেখানে এই কুলাঙ্কার, এই যে বাংলাদেশের জন্য এক ধরনের প্রয়োজন, এরা কিভাবে ভারতে পালিয়ে যায়? তাদের নাই পাসপোর্ট ছিল না, তাদের ভিসা ছিল না, তাদেরকে আশ্রয় দিয়ে বাংলাদেশের প্রতি উনি দেখিয়েছে যে এই আওয়ামী লীগ প্রীতি থেকে জ্বালানি উপদেষ্টা যেটা করেছেন এলএনজির চুক্তি, আমি মনে করি এটা দ্রুত এইটাকে যদি দর্শক শ্রোতা ও আমার কলেজের ভাই ও বোনেরা, আপনারা সেই ভিডিওটি দেখতে পারলেন। সেই ভিডিওটি দেখার পর যদি আপনার মনে কোনো মন্তব্য থাকে এই সেই ভারতের কুলাঙ্গারদের বিষয়ে, অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন। আজকে যারা ভারতের জনগণ ভিডিওটি দেখছেন, আমরা আপনাদের সাথে বিরোধ না, বিরোধ হচ্ছে এই ভারতের কিছু সংখ্যক কুলাঙ্গারদের সাথে, যারা ভারত আর বাংলাদেশের ভিতরে একটা যুদ্ধ সৃষ্টি করেছে, যারা ভারত আর বাংলাদেশের ভিতরে একটি ব্যবসা বন্ধ করে দিয়েছে। ইতিমধ্যেই আমাদের বাংলাদেশের রোগী কিন্তু আর ভারতে যাচ্ছে না, বাংলাদেশে এখন চীন থেকে হসপিটাল করে দিচ্ছে। বাংলাদেশের লোক আর ভারতে যাওয়া লাগবে না।
দেখুন এই 2-3 জন কুলাঙ্গারের জন্য আপনারা ভারতের ব্যবসায়ীরা কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছেন। তো দর্শক, আজকের এই ভিডিওর বিষয়ে যদি কোনো মন্তব্য থাকে আপনার, অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আবারও পরবর্তী নতুন একটি আপডেট নিউজ নিয়ে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।